জিমিনের নির্বিকারভাবে বলা কথাগুলো ইউনোর কানে যেতেই মাথাটা ফাঁকা হয়ে যায় তার। বিয়ে মানেটা কি? আর তে বিয়ে করছে এটা তাকে জানানোর প্রয়োজন মনে করলো না তে? আর এখন তে যে অবস্থায় আছে কেউ তাকে বিয়ে করতে চাওয়ারই কথা না। এটার একটাই মানে হয়, তে নিশ্চয়ই বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছে। এখন নিশ্চয়ই কোনো বড়লোক পটিয়ে তার সাথে বিয়ে করে সুখে সংসার করার কথা চিন্তা করছে। রাগে গা রেডি করছে ইউনো, জ্বর শক্ত হয়ে এসেছে, হাত মুষ্টিবদ্ধ করে রাগ সামলানোর চেষ্টা করেছে সে। এই মুহূর্তে আর দাঁড়িয়ে থাকতে মন চাচ্ছে না তার। তড়িৎ গতিতে ক্যাম্পাস থেকে বেরিয়ে এলো সে। বিকেল 5টা, বারান্দায় দাঁড়িয়ে আছে তে। আগামী পরশু তার এবং জাঙ্কুকের হলুদ। ইউনোর সাথে একবারও কথা হয়নি সেদিনের পর থেকে। শেষবারের জন্য একটাবার কথা বলতে ইচ্ছে করছে, জানাতে ইচ্ছে করছে তার বাচ্চাটাকে বাঁচানোর উপায় খুঁজে পেয়েছে তে। কথাটা ভাবতেই ফোনটা হাতে নিল তে। এতদিন ফোন অফ করে রেখেছিল, ফোনটা অন করতে না করতেই মোবাইল স্ক্রিনে ইউনোর নামটি ভেসে উঠল। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে শুনতে পাই, তাহলে অবশেষে ফোনটা রিসিভ করলে। ইউনোর থমথমে গলায় কথাটা শোনা মাত্র চোখের কোণে পানি জমতে লাগলো তে। ইচ্ছে করছিল গলা ছেড়ে কাঁদতে, নালিশ করতে, বলতে দেখো আজ তোমার জন্য আমার কি অবস্থা। কিন্তু পরবর্তীতে ইউনোর কথাগুলো শুনে সব যেন গলাতে এসে আটকে গেল। এর উত্তরের অপেক্ষা না করেই ইউনো বলতে লাগলো, খুব তো ভালোই আছো, বিয়ে করছো শুনলাম, তো তোমার উঠবি বর জানে তো ইউ আর নট ভার্জিন। মানেটা খুব সহজ, তুমি যে বিয়ের আগে অন্য ছেলের পেটে উঠেছো, প্রেগনেন্টও হয়েছো, এই কথাগুলো কি তোমার হবু বর জানে? তোমার হবু বরের জন্য আমার সত্যি কষ্ট হচ্ছে। বেচারা তোমার সুন্দর মুখটা দেখে বিয়েতে রাজি হয়ে গেছে, কিন্তু সে তো জানে না তোমার এই ভালো মানুষের চেহারাটার পেছনে একটা চরিত্রহীন নারী লুকানো। কি জাদু করে তাকে নিচের জালে ফাঁসিয়েছো। ইউনোর কথাগুলো এক একটা বিষ তীরের মতো তের হৃদয়ে লাগছে। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু বেহায়া চোখগুলো কারোর বাঁধন শুনতে নারাজ। নিজের মতোই বয়ে যাচ্ছে অবিরাম। এই মানুষটাকে সে বিশ্বাস করেছিল, এই মানুষটাকে। বুক থেকে চাপা আর্তনাদ বের হচ্ছে, আবার কোথাও না কোথাও একটা প্রশান্তিও আছে। সময় থাকতে ইউনোর চেহারাটা তার দেখা হয়ে গেছে। তার সন্তান নাই ছিল তার বাবাকে, এমন বাবাকে চেনার চেয়ে না চেনাটাই উত্তম। দীর্ঘশ্বাস ফেলে তে বলল, তুমি কি আমাকে এই কথাগুলো বলতেই ফোন দিয়েছো? আমি তো সেদিন বলেই দিয়েছিলাম আমাদের নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, তাহলে কেন ফোন করেছো? শুধু একটাই প্রশ্নের উত্তর চাইতে। সেদিন আমার সামনে এত সতী সাজছিলে, বাচ্চাটাকে তুমি নষ্ট করতে চাও না, তাহলে আজ ঠিকই বাচ্চাটাকে নষ্ট করে বড়লোক কাউকে বিয়ে করার কথা চিন্তা করছো। শুনি যে সে একজন ভালো ডাক্তার। এটাই যদি তোমার মনে ছিল, তবে আমার সাথে সম্পর্কে জড়ালে কেন? কেন আমাকে নিজের মায়ে বাঁধলে? আসলে আমার ভুল। তোমার ইনোসেন্ট মুখটা দেখে কখনোই ভাবিনি তুমি এতটা স্বার্থপর হতে পারো। তোমার সরল মুখের পেছনে কুটিল থেকে বিশ্বাস করতে বেশ কষ্ট হচ্ছে। ইউনোর কথা জড়িয়ে যাচ্ছে, বারবার গলা ধরে আসছে, খুব কষ্ট হচ্ছে, যা বলে বোঝাতে পারছে না। চোখগুলো জ্বলছে, বারবার ভিজে আসছে, রাগে দুঃখে সব তছনছ করে দিতে ইচ্ছা করছে। তে কিছুক্ষণ চুপ থাকলো, এরপর নীরবতা ভেঙে ঠান্ডা গলায় বলল, তুমি বারবার আমাকে অনুভব করিয়ে দাও আমি আবেগে ভেসে কত বড় ভুল করেছি। ঠিক বলছো, আমি স্বার্থপর, খুব স্বার্থপর, আর নিজের স্বার্থপরতার কারণে আমার এই পরিণতি। তবে কি জানো, আমার মনে কোথাও একটা খারাপ লাগা কাজ করছিল। তোমাকে ঠকাচ্ছি না তো এটা ভেবে, কিন্তু এখন মনে হচ্ছে বেশ করেছি বিয়েতে রাজি হয়ে। যাকে আমি বিশ্বাস করে সর্বস্ব দিতেও পিছপা হয়নি, সেই মানুষটা যখন আমাকে নিয়ে এত বাজে কথা বলতে পারে, তখন আমার সত্যি নিজের উপর ধিক্কার দিতে ইচ্ছে হয়। কি ভুলটাই না করেছি। যাক, আমার মতো কুটিল মেয়ে তোমার জীবনে আর কোনোদিন কোনো কিছু দাবি নিয়ে দাঁড়াবে না। আশা করি সুখে থাকবে। আর আমার বিয়েতে এসো। সত্যি আমি একজন ভালো মানুষকে নিজের জালে ফাঁসিয়েছি, তাকেও দেখেছিও, সাথে বিয়েটাও খেয়েছিও। রাখছি বলেই তে ফোনটা রেখে দেয়। সেখানে ধপ করে বসে পড়ে সে, পেটে হাত দিয়ে ধরা কণ্ঠে বলে, ওকে কোনোদিন জানতে দিব না তোর অস্তিত্ব, কোনোদিনও না। সে যদি মনে করে তুই নেই, তবে তাই সই। বলেই হু হু করে কেঁদে উঠল সে। অপরদিকে রাগে ক্ষোভে হাতে থাকা ফোনটা ছুঁড়ে ফেলল ইউনো। নিজের ব্যথিত মনকে কিছুতেই শান্ত করতে পারছে না সে। সবকিছু একটা সপ্তাহে উলটপালট হয়ে গেল। কেন যেন সবকিছু এলোমেলো লাগছে। দেখে সে সত্যি ভালোবেসেছিল, খুব ভালোবেসেছিল। এমনটা কেন করলো তে? এটা ভেবে বুকটা হু হু করে উঠছে ইউনো। চোখটা বন্ধ করলেই সেই শুভ্র নারীর প্রতিচ্ছবি ভেসে উঠছে। রাগ উঠছে, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ইউনো। হাত মুষ্টিবদ্ধ করে একের পর এক দেয়ালে আঘাত করছে, কিন্তু মনকে শান্ত করতে পারছে না, কিছুতেই না। সন্ধ্যা 7টা। হলুদের অনুষ্ঠান খুব না হলেও মোটামুটি জাঁকজমক ভাবেই হচ্ছে।
সুবিনের যদিও এতটা জাঁকজমকভাবে করার ইচ্ছে ছিল না, কিন্তু জিনের একটাই কথা, তার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, সে কোনো কমতি রাখবে না। আর তের জীবনেও এই বিয়েটাই প্রথমবারই হচ্ছে, সুতরাং সাদামাটাভাবে বিয়ের আয়োজন তার একেবারেই পছন্দ হয়নি। সুবিনের আপত্তি ছিল, যেহেতু এখন ধর্মীয়ভাবে বিয়েটা গ্রহণযোগ্য নয়, তাই লোক দেখানো আয়োজনের কি দরকার। কিন্তু জিনের কথা তখন দেখা যাবে, দরকার হলে বাচ্চাটা হবার পর আরো ধুমধাম করে তাদের বিয়ে দিবেন। জিনের আগ্রহ দেখে জাঙ্কুকও কোনো আপত্তি জানায়নি। তার মাকে এতটা খুশি বিগত বছরে দেখেছে কিনা সন্দেহ আছে। তার মাকে প্রাণবন্তভাবে হাসতে দেখে তারও মনে একটা স্বস্তি কাজ করছে। বিয়ের বুদ্ধিটা এতটাও খারাপ নয়। তের রুমে যেতেই জিন দেখলেন তার বান্ধবীরা তাকে সাজাতে ব্যস্ত। কাঁচা হলুদ কাতানের শাড়িতে কি অপরূপ লাগছে দেখে, ফর্সা গায়ে হলুদ রংটা যেন মিলে আছে। জিন নিজে পছন্দ করেছেন এই শাড়িটা। চোখে মোটা কাজল দিয়েছে, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, গা ভর্তি সাদা ফুলের গহনা। কাল অব্দি মেয়েটাকে একটা জ্যান্ত লাশের মতো লাগছিল তার কাছে, কিন্তু আজ কি মায়াবীটাই না লাগছে। কিন্তু মুখটা তবুও শুকনো করে রেখেছে, অন্যমনস্ক হয়ে জীবনে হিসাব মেলাতে যেন ব্যস্ত। কাছে যেয়ে মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, আমার বৌমাটাকে কি মিষ্টি না লাগছে। জিনের কথাটা কর্ণপাত হতেই মাথা তুলে তাকাইতে ছলো ছলো নয়নে তার প্রতি অনুগত্য প্রকাশ করে সে। আজ তার জন্যই তের বাচ্চাটা নতুন জীবন পাওয়ার আশ্বাস পেয়েছে। জিন মুচকি হাসি দিয়ে বলেন, নতুন বউয়ের কি কাঁদতে আছে রে পাগলি? তুমি এত ভালো কেন ফুপি? জিনের মাজা চড়িয়ে বলে তে। জিন তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি ভালো নই রে মা, খুব স্বার্থপর। নিজের স্বার্থে তোকে আমার ঘরে তুলে নিচ্ছি। বয়স তো কম হলো না, ছেলেটার জীবনটা সাজিয়ে দিতে চাই। আমার বিশ্বাস তুই পারবি তে, আমার ইট পাথরের বাড়িটাকে সংসার করে তুলতে। কাঁদিস না, এখন অনেক লড়াই বাকি। জিনের কথাগুলোর মর্ম তের বোধগম্য হলো না। অবাক নয়নে শুধু দেখতে লাগলো তাকে। তার চোখে একটা শূন্যতার ছোঁয়া আছে, যা তের হৃদয়কেও নাড়িয়ে দিল। হলুদের অনুষ্ঠান শুরু হলে বরকনেকে একই সাথে স্টেজে আনা হলো। পাশাপাশি বসে রয়েছে জাঙ্কুক আর তে। আর চোখে একবার একে অপরকে দেখে নিল তারা। জাঙ্কুককে বেশ মানিয়েছে সাদা পাঞ্জাবিতে, তার উপর একটা কোটি পরা, হাত কোনোই অব্দি ফোল্ড করে রেখেছে। হাতে কালো একটা টান টান ঘড়ি, চুলগুলো বেশ সুন্দর করে স্টাইল করে রেখেছে। জাঙ্কুকের সাথে চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল তে, যেন চোর ধরা পড়েছে এমন লাগছে নিজের কাছে। সবাই একে একে হলুদ দিয়ে যাচ্ছে। হঠাৎ একটি মেয়ে স্টেজে উঠতেই জাঙ্কুকের মুখের ভাব বদলে গেল। তের কাছে মেয়েটিকে বেশ চেনা চেনা লাগছিল। জাঙ্কুকের গায়ে হলুদ দেওয়ার সময় ধীর কণ্ঠে বলে উঠল, তাহলে বিয়েটা করছো? তোমার বিয়েতে দাওয়াতি হিসেবে আসবো ভাবিনি, অভিনন্দন রইল। খুব ধীরে বললেও তের কানে ঠিকই গেল কথাগুলো। মেয়েটির চোখ চিকচিক করছে, যেন এখনই অশ্রুধারাগুলো মুক্তি দিয়ে দিবে তার চোখ জোড়া। জাঙ্কুক নির্বিকার ভাবে বসে রয়েছে। তের একবার জাঙ্কুকের মুখ আর একবার মেয়েটির মুখের পানে চাওয়াচাই করছে। মনের মধ্যে একরকম অস্বস্তি কাজ করছে। মেয়েটার সাথে জাঙ্কুকের কি সম্পর্ক, এটা জানার কৌতূহলে মনটা বারবার আহত হয়ে উঠছে। সে কি তার জাঙ্কুক ভাইয়ের জীবনে একটি অবাঞ্ছিত কাঁটা রূপে এসেছে? বুঝতে পারছে না। এত সুন্দর সুপুরুষের কোনো প্রেমিকা থাকবে না, এমনটা ভাবা হয়তো বোকামি হবে। ধন্যবাদ আসার জন্য লিসা, ভেবেছিলাম তুমি আসবে না। তুমি একসাথে খুব ভালো লাগলো। আমাদের জন্য দোয়া করো। মিনকি ও বোকামরা এসেছে, তুমি ওদের সাথে থাকো। জাঙ্কুকের হাসি মুখের কথাগুলো শুনে আবার চিন্তায় পড়ে গেল তে। লোকটা এমনভাবে কথা বলছে যেন লিসা নামক মেয়েটার উপস্থিতি তার কাছে ব্যাপারই নয়, তার কিছুই যায় আসে না। লিসা মুখে মলিন হাসি এঁকে তের উদ্দেশ্যে বলল, তুমি অনেক লাকি, জাঙ্কুক ভাইয়ের মতো একজনকে স্বামী হিসেবে পাচ্ছ। আমরা তো ভেবেছিলাম সারা জীবন একা একাই কাটিয়ে দিবে সে। খুব জানার ইচ্ছা হয় কি জাদু করেছো যে জাঙ্কুক ভাই পুরো 360 ডিগ্রি ঘুরে গেল। অবশ্য কিছুটা হলেও আজ করতে পারছি। যাকে নিজের খেয়াল রেখো, সাথে বাবুরও। মাত্র 3 সপ্তাহ চলছে তো, এই সময় একটু রিস্কি থাকে। বলেই লিসা স্টেজ থেকে নেমে গেল। জাঙ্কুক চোয়াল এখনো শক্ত করে বসে রয়েছে। লিসার কথাগুলো তার পছন্দ হয়নি। তে মাথা নিচু করে আছে। এখন সে মেয়েটিকে চিনতে পেরেছে। লিসা তার কনসালটেন্ট ডাক্তার, তাকে চেক আপ সেই করেছে। কিন্তু হাসি মুখেও কিছু ঠেস মারা কথা বলে দিল মেয়েটি। তার চোখে জাঙ্কুকের জন্য অন্য অনুভূতি অনুভব করলো তে। সে তো মেয়ে, একটা মেয়ের চোখ পড়া এতটাও কঠিন নয় তার জন্য। খুব ইচ্ছে করছিল জাঙ্কুকে কিছু জিজ্ঞেস করতে, কিন্তু জাঙ্কুকের ওই এক দোষ, জিজ্ঞেস করলে তারা কিছু কথা শুনিয়ে দিবে।
যা একেবারে সহ্য হবে না। তাই মুখে কুলু পেটে বসে থাকাই শ্রেয়। হলুদার অনুষ্ঠান প্রায় শেষের দিকে। অতিথিরা সবাই যে যার মতো চলে যাচ্ছে। জাংকুক নিজেই তাদের বিদায় দিচ্ছে। সবাইকে বিদায় দিতে দিতে মিনকিউ, বোগাম, ইয়েজির সাথে দেখা। বেশ হাসি তামাশা করলো তারা। এরা তার হাসপাতালের কলিগ। বেশ ভালো সম্পর্ক তাদের সাথে তার। লিসাও আছে তাদের মধ্যে। লিসা একটা কথাও বলল না। সবাই সামনে এগোলে লিসা বলে উঠলো, তোমার সাথে কিছু কথা ছিল, সময় হবে? কাজের কথা? পেশেন্ট রিলেটেড? না, কিছু প্রশ্নের উত্তর চাই। জাংকুকের বুঝতে বাকি রইল না মেয়েটা কি বলতে চায়। সম্মতি জানিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে এলো লিসাকে জাংকুক। বেশ থমথমে গলায় লিসাকে বলল, বলো কিসের উত্তর? আমি তো ভেবেছিলাম তুমি এমন পুরুষ যে একজনকে ভালোবাসলে যত কিছু হয়ে যাক না কেন তার জায়গাটা কাউকে দিবে না, কিন্তু এখন তো দেখছি সেরকম কিছুই না। লিসার কথাটা কর্ণপাত হতেই বেশ ভ্রু কুঁচকে তাকায় তার দিকে জাংকুক। মেয়েটাকে হাজারবার বুঝালেও কেন জানে তার মাথায় কিছু ঢুকে না হয়তো। ঠেস মারা কথায় যখন কিছু করতে পারেনি, এখন জাংকুকের হাঁটা গায়ে আঘাত করে মেজাজ তুঙ্গে তুলে দিল জাংকুকের। ছোঁয়া ক্রমশ শক্ত হতে লাগলো জাংকুকের। চোখগুলো লাল হতে লাগলো। তার অতীতের ক্ষত এখনো ততটাই তাজা যতটা তখন ছিল। মানুষের সামনে স্বাভাবিক মানুষের ন্যায় থাকলেও এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে সে। অতীতের সুবর্ণ কথাগুলো মনে পড়তেই বুকটা হাহাকার করে উঠল। শূন্যতা তাকে এতটা কঠোরভাবে জাঁকড়ে রেখেছে যে চাইলেও সেখান থেকে বের হতে পারবে না। বেশ ঠান্ডা থমথমে গলায় জাংকুক প্রশ্ন ছুড়ল লিসার দিকে, কথাগুলোর মর্ম তোমার মাথা মাথায় ঢুকছে না লিসা? তুমি এমনভাবে বিহেভ করছো যেন আমি তোমাকে চিট করেছি, বা তুমি আমার এক্স। অ্যাজ এ কলিগ কথাগুলো বড্ড বেমানান হয়ে যায় না? জাংকুকের কথায় অনেকটা অপমানিত বোধ হয় লিসার। কথাগুলো সে এভাবে বলতে চায়নি। বারংবার জাংকুকের কাছে তাকে অপমানিত হতে হয়। লিসা জাংকুকের মেডিকেল কলেজের জুনিয়র। জাংকুকের প্রতি তার অনুভূতিগুলো বরাবরই তীব্র ছিল। সে জাংকুককে এর আগেও নিজের মনের অনুভূতিগুলো ব্যক্ত করেছে। জাংকুক সবসময়ই নিজের বক্তব্যে অনড়। নিজের বেহায়াপনায় নিজেরই লজ্জা লাগছে লিসার। চোখ নিচু করে লিসাকে জাংকুকেরও ভালো লাগছে না। নিজের কণ্ঠ স্বাভাবিক করে বলে ওঠে, তোমার প্রশ্নটা এখনো করা হয়নি। তে কেন? তুমি তো বলেছিলে তোমার মনে কোনো নারী প্রবেশ করবে না, তাহলে তেই কেন? বেহায়ার মতো ভাঙা কণ্ঠে বলে উঠল লিসা। মানুষকে এই ভালোবাসা নামক হৃদয় হর্ষক শব্দটা অনেকটাই বেহায়ার মতো বানিয়ে দেয়। লিসার ক্ষেত্রেও সেটাই খাটছে। লিসার এমন প্রশ্নে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে জাংকুক। সত্যি তো, সে তো বলেছিল কাউকে নিজের মন কোঠায় ঠাঁই দেবে না, তার মনে একজনই থাকবে। কিন্তু আজ ঠিকই দেখে তার বইয়ের জায়গা দিতে হচ্ছে। মানুষ তো বুঝছে না, কিন্তু সংঘর্ষ মনের সাথে চলছে জাংকুকের। যদিও মনকে সামলাতে বলেছে না, সেখানে কখনোই থেকে মনে ঠাঁই দিবে না, কিন্তু একটা সুপ্ত ভয় থেকেই যাচ্ছে। কি হলো, উত্তর দিচ্ছ না যে? যদি এটাই তোমার সঙ্গী হতে করা লাগতো তবে আমিও তো করতেই পারতাম। লিসার কথাটা শুনে বেশ হতবাক হয়ে যায় জাংকুক। বেশ কড়া কণ্ঠেই বলে, এই জন্যেই আমি তেকে বিয়ে করছি। সে তোমার মতো নিশ্চিন্তা করে না, ভালোবাসে বলে কাছে এসেছে। আর কোনোই অন্তর্মর্ম ছিল না, সে কাছে এসেছে কারণ আমি চেয়েছি। আর একটা কথা, তে আমার জীবনে না থাকলেও আমি তোমাকে নিজের ছোট বোনের মতোই দেখতাম। আমার তোমার প্রতি কখনোই কোনো অনুভূতি ছিল না, হবেও না। রাত অনেক হয়েছে, আসতে পারো। জাংকুকের কথাগুলোই পুনরায় অপমানিত বোধ হলো লিসা। তার উত্তরগুলো সে পেয়ে গেছে। মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে লিসার। ছুটে সেখান থেকে বেরিয়ে এলো সে। দরজার কোনায় দাঁড়িয়ে সব শুনছিল তে।